অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা রইল। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব একাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভূমিরূপ সম্পর্কে। আর এই অধ্যায় পাঠ শেষে তোমরা ভূমিরূপের শ্রেণী বিভাগ, পর্বতের শ্রেণী বিভাগ এবং পর্বতের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনায় যাই। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর ভূভাগ কোথাও একেবারে বিস্তীর্ণ সমতল ভূমি নয়, বৈচিত্র্যময় ভূমি রূপ লক্ষ্য করা যায়। কোথাও পর্বত, কোথাও মালভূমি, কোথাও বা সমভূমি লক্ষ্য করা যায়। অনেক সময় দেখা যায় যে পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমির সৃষ্টি হচ্ছে, আবার মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে অনেক সময় সমতল ভূমি সৃষ্টি হচ্ছে, আবার কোথাও নিচু অঞ্চল সঞ্চিত হয়ে সেখানে পলি সঞ্চিত হয়ে সেটা আবার সমতল ভূমি সৃষ্টি হচ্ছে। ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে পৃথিবীর যে ভূমিরূপ আছে একে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো পর্বত, মালভূমি আর হলো সমভূমি। তো আজকে আমি পর্বত নিয়ে আলোচনা করব। পর্বত কাকে বলে? পর্বত হলো ভূপৃষ্ঠে অতি উচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। 1000 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট অঞ্চলকে বলা হয় পর্বত, আর 600 থেকে 1000 মিটার পর্যন্ত উঁচু যে উচ্চ ভূমি আছে তাকে বলা হয় পাহাড়। এই পর্বতকে আবার 5টি ভাগে ভাগ করা যায়। উৎপত্তি এবং গঠন অনুসারে পর্বতকে 5 ভাগে ভাগ করা যায়। একটা হলো ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, লেকুলিক পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, আরেকটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। আমরা এক এক করে এইগুলোর বর্ণনা দেব। প্রথমে হলো ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত কাকে বলে? বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী শিলায় ভাঁজ পড়ে বা ঢেউয়ের মতো ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়? পাদ ভূগঠন তত্ত্ব অনুযায়ী শিলাতে যে ভাঁজের সৃষ্টি হয় তার জন্য ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। একটা ছিল মহাদেশীয় পাত আর একটা হলো মহাসাগরীয় পাত। এই দুটি পাত যদি গতিশীল হয় এবং মুখোমুখি হয় তাহলে মাঝখানে যে শিলা সমূহ আছে সেটা কুঞ্চিত হয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। এখন এই ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য কি? এই ভঙ্গিল পর্বত হলো বিস্তীর্ণ অঞ্চলব্যাপী এই ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়ে থাকে। এই পর্বতের চূড়া বা সিংও লক্ষ্য করা যায়। ভঙ্গিল পর্বত সাধারণত পাললিক শিলা দ্বারা গঠিত, তবে মাঝে মাঝে আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলাও দেখা যায়। এই পর্বতে জীবাশ্ম লক্ষ্য করা যায়। এই পর্বতে অনেক সময় দেখা যায় যে চ্যুতি রেখা দেখা যায়। তো এই ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, দক্ষিণ আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার রকি প্রভৃতি ভঙ্গিল পর্বতের উদাহরণ। এবার আমরা আলোচনা করব স্তূপ পর্বত নিয়ে। আমরা একটু চিত্রটা দেখে আসি। এটা যদি ধরি আমরা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের নিচের দিকে বিভিন্ন শিলা। এই ভূপৃষ্ঠে যে ফাটলের সৃষ্টি হয়, যদি ভূয়ালোড়নের কারণে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল দেখা যায়। এই দুটি ফাটল যদি পাশাপাশি সমান্তরাল অবস্থান করে অনেক সময় দেখা যায় যে এর মধ্যবর্তী ভূভাগ উপরের দিকে উঠে যায়, পার্শ্ব চাপের কারণে উপরের দিকে উঠে যায়। তখন যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় স্তূপ পর্বত। আবার কোনো কোনো সময় আছে যে দুই পাশের অংশ ঠিকই থাকে, মাঝখানের অংশ নিচের দিকে বসে যায়, তখন সস্তূপ উপত্যকার সৃষ্টি করে। আবার দুই পাশে যে ভূভাগটা থাকে সেটাও দেখতে অনেকটা পর্বতের মতো। এটাকেও স্তূপ পর্বত বলা হয়ে থাকে। এই স্তূপ পর্বতের বৈশিষ্ট্য কি? স্তূপ পর্বতের ঢালটা থাকে হলো খাড়া ঢাল থাকে। এই পর্বতের উপরে সিংহ বা চূড়া থাকে না, চ্যাপ্টা প্রকৃতির হয়। এই পর্বত বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী হয় না, অল্প পরিসর অঞ্চল নিয়ে এই পর্বত হয়। সাধারণত বিচ্ছিন্ন ভাবে এই পর্বত সৃষ্টি হয়ে থাকে। এই পর্বতের উদাহরণ হলো যেমন ভারতের বিন্ধ্য বা সাতপুরা এই স্তূপ পর্বতের উদাহরণ।
এবার হলো ল্যাকুলিত পর্বত। আমরা জানি যে ভূঅভ্যন্তরে ম্যাগমা রয়েছে, এই ম্যাগমার সাথে বিভিন্ন রকম গ্যাসীয় উপাদান রয়েছে। এই সমস্ত পদার্থগুলো প্রায়ই পৃথিবীর পৃষ্ঠের দিকে আসার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় যে এই লাভা বা ম্যাগমা উপরের দিকে আসার সময় কোনো বাধাপ্রাপ্ত যদি হয়, তখন ভূপৃষ্ঠ আস্তে আস্তে স্ফীত হয়ে ওঠে এবং এই ম্যাগমা তাপ বিকিরণ করে কঠিন আকার ধারণ করে। তখন উপরের দিকে অংশটা অনেক সময় ফাটলের সৃষ্টি হয়, ফেটে যায়। আর এই যে ভাবে যে পর্বতের সৃষ্টি করে তাকে বলা হয় ল্যাকুলিত পর্বত বা গম্বুজাকৃতির পর্বত। এটা অনেকটা দেখা যায় যে গম্বুজাকৃতির। এই পর্বতের বৈশিষ্ট্যটা কেমন? এই পর্বতের ঢালটা তেমন হয় না, মানে খাড়া হয় না। এই পর্বত বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী হয় না। এই পর্বতের দেখা যায় যে অনেকটা ক্ষয়জাত পর্বতের মতোই লক্ষ্য করা যায়। এবার হলো এই পর্বতের উদাহরণগুলো কি কি। যেমন যুক্তরাষ্ট্রের ডাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস এই পর্বতের উদাহরণ। এখন হলো আমরা আলোচনা করব আগ্নেয় পর্বত নিয়ে। আগ্নেয় পর্বত কাকে বলে? ভূঅভ্যন্তরে যে সমস্ত গলিত পদার্থ আছে এর সাথে বিভিন্ন রকম যে গ্যাসীয় উপাদান থাকে, এটা আমরা আগেই বলছি যে ভূপৃষ্ঠে আসার চেষ্টা করে। ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ বা ফাটেলের অবস্থান থাকলে ভূঅভ্যন্তর থেকে এই সমস্ত পদার্থগুলো প্রচন্ড বেগে বের হয়। তখন এই ফাটলের চারিদিকে আস্তে আস্তে জমা হয়ে যে মোচাকৃতি পর্বতের সৃষ্টি করে তাকে বলা হয় আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে যে লাভা বের হয়, এই লাভা সঞ্চিত হয়ে এই পর্বত হয়, সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত পর্বত। আবার আগ্নেয় পদার্থ দ্বারা সৃষ্টি হয় বলে একে আগ্নেয় পর্বত বলা হয়ে থাকে। এই পর্বতের বৈশিষ্ট্যটা কেমন? এই পর্বতের ঢাল থাকে মাঝারি ধরনের। এই পর্বত ভঙ্গিল পর্বতের মতো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হয় না। এই পর্বতে সাধারণত লাভা দ্বারা গঠিত, তবে লাভার মাঝে মাঝে প্রস্তুর খণ্ড বা ছাই লক্ষ্য করা যায়। যেমন আগ্নেয় পর্বতের উদাহরণ হলো ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা প্রভৃতি হলো আগ্নেয় পর্বতের উদাহরণ। এবার আমরা আলোচনা করব ক্ষয়জাত পর্বত নিয়ে। আমরা জানি যে ভূপৃষ্ঠ একই ধরনের শিলা দ্বারা গঠিত নয়। আবার যে পর্বত আছে এই পর্বতও কিন্তু একই ধরনের শিলা দ্বারা গঠিত নয়। কোনোটার কোমল, কোনোটা কঠিন শিলা। বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণে কোমল শিলাগুলো সহজেই অপসারিত হয়ে যায়, যেমন বৃষ্টি, বায়ু প্রবাহ, হিমবাহ প্রভৃতি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে এই কোমল শিলাগুলো অপসারিত হয়, কিন্তু কঠিন শিলাগুলো তেমন অল্প ক্ষয়প্রাপ্ত হয়ে পর্বতের আকার ধারণ করে। এই ধরনের পর্বতকে বলা হয় ক্ষয়জাত পর্বত। এই ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্যটা কি? এই ক্ষয়জাত পর্বতের ঢাল তেমন একটা বেশি হয় না, এইটা অনেকটা গম্বুজাকৃতি ধারণ করে। ক্ষয় চিহ্ন এই পর্বতে লক্ষ্য করা যায়। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান পর্বত এই ক্ষয়জাত পর্বতের উদাহরণ। তো প্রিয় শিক্ষার্থী, এই পর্বত মানুষের জীবনধারার উপর একটা ব্যাপক প্রভাব ফেলে। এই পর্বতে নদ নদীর সৃষ্টি হয় এবং নদ নদী যে সমস্ত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই সমস্ত অঞ্চলে পলি সঞ্চিত হয়ে পলল ভূমির সৃষ্টি করে এবং যা খুবই উর্বর থাকে। আবার পর্বত অনেক সময় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। পর্বতের যে ঢালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাধা পায় সেই সমস্ত অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় এবং তার বিপরীত ঢালে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত পায় না। কাজেই আমরা দেখি যে পর্বত জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, মানুষের জীবনধারাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ মানুষের জীবনধারার উপর একটা ব্যাপক প্রভাব ফেলে। কাজেই এই পর্বত সম্পর্কে আমাদের সকলেরই একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। সকলের সুস্বাস্থ্য কামনায়, সকলের শুভকামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।